Hello Bandhura, welcome to my channel Elite Exam. Today I will discuss current affairs of October month. অক্টোবর মাসের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আলোচনা করা হচ্ছে আর কি। যেসব অক্টোবর মাসে যেসব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা আসতে পারে, পরীক্ষা আসার সম্ভাবনা খুব প্রবল, সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে। রাইট টু ডিসকানেক্ট বিল। রাইট টু ডিসকানেক্ট বিল এমন একটা বিল যেখানে প্রতিটা কর্মক্ষেত্রে আমরা দেখি যে একটা নির্দিষ্ট টাইমের পর, একটা নির্দিষ্ট পিরিয়ডের পর কর্মী যে তাদের যে একটা ডিউরেশন কাজের কর্মক্ষেত্রে, সেখানে যখন তারা বাড়ি চলে যায় এবং বাড়ি চলে যাওয়ার পর তাদের যখন হেড, অফিসের হেড বা কোনো প্রতিষ্ঠানের হেড তাদেরকে কাজের প্রেশার দিয়ে বিভিন্নভাবে ইমেল মারফত ফোন করে, তাদের কী হয়, তাদের একটা পার্সোনালিটি, যে বাড়ির মধ্যে যে একটা প্রাইভেটাইজেশন, সেটা তাদের খর্ব হয়। এটা যাতে খর্ব না হয় তার জন্য প্রথম ভারত সরকার, ভারতের কেরল রাজ্যে প্রথম একটা বিল উত্থাপন করা হয় বা করা হয়েছে। ঠিক আছে, এই বিলটা উত্থাপন করা হয়েছে কেরল সরকারের দ্বারা। বুঝা গেল? এর আগে আমরা দেখেছি যে রাইট টু ডিসকানেক্ট বিল আমাদের, যদি আমরা বিশ্বে দেখে থাকি, সুইজারল্যান্ড, ফ্রান্স, ভেনেজুয়েলা নামক বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশগুলি এই বিল পাস করা হয়েছে। ঠিক আছে। 2 নম্বর, নোবেল প্রাইজ। নোবেল প্রাইজের মধ্যে আমরা যেটা আলোচনা করব সেটা নোবেল পিস প্রাইজ। পিস মিনস শান্তি, মানে শান্তির জন্য যে বার্তা দিয়ে থাকে বিভিন্ন, আমরা যদি দেখে থাকি যে নোবেল প্রাইজ প্রায় 6টি ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, তার মধ্যে শান্তি একটা গুরুত্বপূর্ণ প্রাইজ। নোবেল প্রাইজের মধ্যে শান্তির একটা প্রাইজ গুরুত্বপূর্ণ প্রাইজ। আমরা দেখেছি ইতিমধ্যে যে মারিয়া করিনা মাচাডো, ইনি ভেনেজুয়েলার বাসিন্দা, ইনাকে 2025 সালে, এখন দেওয়া হয়নি, ডিসেম্বর মাসে দেওয়া হবে, এটা ঘোষণা করা হয় প্রায় অক্টোবর মাসে। এটা কি হয়, নমিনেশন করা হয়, মনোনীত করা হয়, এবং মনোনীত হওয়ার পর একটা 5 সদস্যের কমিটি, এটা আমরা জানি যে নোবেল প্রাইজ, এই যে পিস নোবেল প্রাইজ, এটা কোথা থেকে দেওয়া হয় না, এটা নরওয়ে অসলো নামক একটা, অসলো যে একটা আছে, অসলো, নরওয়ের অসলো, সেখান থেকে দেওয়া হয়। অসলো থেকে। এবং অন্যান্য যে প্রাইজগুলো রয়েছে সেগুলো আমরা জানি যে স্টকহোম আছে সুইডেন, সেখান থেকে অন্যান্য প্রাইজগুলো দেওয়া হয়। এবং প্রতি বছর 10 ডিসেম্বর এটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, ঘোষণা কিন্তু আগের থেকে হয়ে যায়। এবার আমরা জানি যে নোবেল যে শান্তি প্রাইজ, এটা আলফ্রেড নোবেল, বিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেল নাম অনুসারে এই প্রাইজটা তার যে স্মরণ, তার স্মৃতির উদ্দেশ্যে দেওয়া হয়। প্রায় 11 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় আমাদের ভারতীয় যদি হিসাব করা হয় প্রায় কাছাকাছি 60 কোটি কাছাকাছি এরকম দেওয়া হয়ে থাকে আনুমানিক। হ্যাঁ, এটা একটু কনফিউজ হচ্ছে, দেখে নেবেন আপনারা। 2 নম্বর, আমরা বলতে পারি যে কত সাল থেকে দেওয়া হয়, সাল থেকে দেওয়া হয় 1901 থেকে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয় বলেছি না, এটা দেওয়া হয় বলেছি যে এই যে নরওয়ের অসলো থেকে দেওয়া হয়। ঠিক আছে, এরপর আমরা জেনে নিয়ে যাক যে প্রায় আর গুরুত্বপূর্ণ যেসব ভারতে যে আমাদের নোবেল পুরস্কার কে কে পেয়েছে, না আমাদের জানা উচিত যে 1979 সালে আমাদের যে মাদার ট্রেজা, ইনাকে দেওয়া হয়েছিল প্রথম। তারপরে আমরা জানি যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ইনাকে 1913 খ্রিস্টাব্দে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এছাড়াও আরো আমরা যদি জানতে পাই তাহলে আমাদের বিখ্যাত যেটা আছে যে 2014 সালে, না সরি 2014 নয়, হ্যাঁ 2014 সালে কৈলাস সত্যার্থী, ইনাকেও শান্তি নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 2014 সালে।
2014 সালে। এরপর আমরা জেনে নেব যে নোবেল শান্তি পুরস্কার 2025 তো দেওয়া হয়েছে, কিন্তু পরীক্ষায় আসতে পারে 2024 প্রিভিয়াস ইয়ার থেকে দেখতে পারি। তো প্রিভিয়াস ইয়ারে কাদেরকে দেওয়া হয়েছিল না, জাপানের একটা পিস কমিটি, যে পিস কমিটি সেটা হচ্ছে নিহন। আমি আগে আলোচনা করেছিলাম যে জাপানকে নিপ্পন বা নিহন নামে পরিচিত বলা হয়। তাহলে নিহন যে একটা কমিটি, হিন্দান কয় বা হিন্ড কয় একটা কমিটি হয়। এই কমিটি কি করে যে বিশ্বের যে বিভিন্ন যে পারমাণবিক অস্ত্র, যে পারমাণবিক যে অস্ত্র, যে বিভিন্ন বড় বড় দেশগুলি যেমন ইউএসএ, ফ্রান্স, রাশিয়া, যে পারমাণবিক অস্ত্র তারা যে বানাচ্ছে, এই বানানোর যে বিরুদ্ধে, এটা তো পরিবেশের ক্ষতি বা আমাদের ক্ষতি হচ্ছে, ঠিক আছে, এটা রোধ করার জন্য অ্যান্টি পারমাণবিক যে চুক্তি বা যে পারমাণবিক যে কম করার যে একটা প্রবণতা, এটা একটা খুব বিধ্বংসী। আমরা জেনে গেছি ইতিমধ্যে যে 6 আগস্ট এবং 9 আগস্ট এই জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল, তার ভয়াবহতা। এ থেকে এই কমিটিটা ইন্সপায়ার হয়েছিল এবং এ থেকেই তারা বা এনাদেরকে দেওয়া হয়েছিল নোবেল পিস প্রাইজ। এরা বিভিন্ন এই কমিটি তারা তাদের যে কর্ম, এই পারমাণবিক চুক্তি নিয়ে এরা খর্ব করার চেষ্টা করছে এটা, ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। নেক্সট আমরা জেনে নেব, আরো জানতে পারি যে বিখ্যাত আমাদের যে বারাক ওবামা, ইনাকেও শান্তির জন্য 2009 সালে কিন্তু দেওয়া হয়েছিল। এরপর আমরা আরো জানতে পারি যে আমরা নাম জেনে গেছি ইতিমধ্যে যে প্রায় মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই আমরা নাম সবাই জেনেছিলাম করোনা পিরিয়ডের আগে। তিনি কনিষ্ঠতম মহিলা, ইনার বয়স ছিল কত, 17 বছর বয়সে ইনাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে, নোবেল শান্তি প্রাইজ, জেনে গেছ। এরপর যে নোবেল প্রাইজগুলো দেওয়া হয়েছে পরপর এগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, পিএম সেতু। পিএম সেতু প্রধানমন্ত্রী সেতু, পিএম মানে প্রধানমন্ত্রী সেতু স্কিম, একটা স্কিম যেটা বিহার সরকার প্রায় 62,000 কোটি টাকা প্রায় কেন্দ্র সরকার থেকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। বিহারের যে বিভিন্ন আইটি রয়েছে, আইটিআই রয়েছে এবং বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট, হ্যাঁ, এগুলোতে বিভিন্ন খাতে কি করা হয়, বিনিয়োগ করা হয়েছে। কেন করা হয়েছে না, বিহারের যেসব বেকার যুবক যুবতী রয়েছে, ঠিক আছে, তাদের বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিল, ঠিক আছে, তাদেরকে যাতে নিয়োগ করা হয়, তার জন্য এই সরকার এই স্কিমটা শুরু করেছে অক্টোবর মাসে। এরপর আমরা জেনে যাব 4th নম্বর, গোয়া সিটি ইজ হোস্টিং দ্য FID চেস ওয়ার্ল্ড কাপ 2025। এটা বারবার পরীক্ষা এসে থাকে। আমরা জানবো যে এখন এই যে গোয়াতে চেস ফেডারেশন বা চেস যে ওয়ার্ল্ড কাপ শুরু হবে, সম্ভবত এখন শুরু হয়নি, চেস কম্পিটিশন এটা শুরু হবে, ঠিক আছে। তাহলে এই যে FID এটা কিসের সঙ্গে যুক্ত, চেস মানে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, ঠিক আছে, এর ফুল ফর্ম। এটা কি না, এটা প্যারিসের যে লুসানে বা সুইজারল্যান্ড, সেখানে সম্ভবত হেডকোয়ার্টার, ঠিক আছে, এবং এটা স্থাপিত হয়েছিল 1924 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এরপর এর যে একটা ভারতের যে কমিটি, অল ইন্ডিয়া চেস ফেডারেশন, একটা কমিটি আছে, এটার সঙ্গে গঠন হয়ে থাকে, হ্যাঁ। এর যে চেসগুলো হয় আমাদের ইন্ডিয়াতে, এখান থেকে হয়, ঠিক আছে। এরপর আমরা জানতে পারি যে আমাদের যে গ্র্যান্ড স্ল্যামগুলো হয় চেসের, সেইগুলো এখান থেকে হয়, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে আবার আরো কোশ্চেন করতে পারি, যে বলতে পারি যে FDI কোন ক্লাস সঙ্গে যুক্ত, চেস ক্লাস সঙ্গে যুক্ত। এরপর আমরা এখানে বলতে পারি বিশপ কোন ক্লাস সঙ্গে যুক্ত, চেস ক্লাস সঙ্গে যুক্ত।
এরপর আমরা রিসেন্টলি যে ডি গোকেশ নাম আপনারা সবাই জানেন যে ইনি চেস ক্লাবের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এরপর বিশ্বনাথ আনন্দ আর প্রজ্ঞানন্দ, ইনারা চেস ক্লাবের সঙ্গে যুক্ত ভারতে। এরপর নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য বাইলেটারাল নাভাল এক্সারসাইজ। কোন কোন, এটা একটা বাইলেটারাল, বাই মানে দ্বিপাক্ষিক, মানে দুটা দেশের মধ্যে, নাভাল মানে যে আমাদের নৌবাহিনী, আমাদের যে দেশের যে নৌবাহিনী আছে, এই নৌবাহিনী একটা কোনকোর বলে একটা এক্সারসাইজ হয়, সামুদ্রিক এক্সারসাইজ, যেটা ইউনাইটেড কিংডম মানে ইউনাইটেড কিংডম যেটা আছে, ইনাদের সঙ্গে ইন্ডিয়ার এক্সারসাইজটা হয়ে থাকে অক্টোবর মাসে, এটা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। অন্যান্য নেভাল এক্সারসাইজ যদি আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ইনরং। এটা কি না, এটা মেরিটাইম এক্সারসাইজ। এটা কাজ শুরু হয়েছিল সাউথ কোরিয়া, 13 অক্টোবরে হয়েছিল, ঠিক আছে। এটা জানা দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ ইনরং। আরো বিভিন্ন এক্সারসাইজ গুলো হয়ে থাকে, ওর পরবর্তীকালে আমরা আলোচনা করব। এবারে নেক্সট কোশ্চেন বা 8 নম্বর কোশ্চেন, দীনদয়াল পোর্ট গুজরাট, ঠিক আছে। পন্ডিত দীনদয়াল পোর্ট গুজরাট, এটা কি না, আমরা জানি যে ভারতবর্ষের যেসব আমাদের যে পোর্টগুলি রয়েছে, এটা সব থেকে বড় মেজর পোর্ট বলতে যেখানে আমদানি রপ্তানি হয়, গুজরাটে যেসব আরবিয়ান সি রয়েছে, আমাদের ভারতের পশ্চিম দিকে আরবিয়ান সি আছে, এই আরবিয়ান সি এ এই দীনদয়াল পোর্ট, এর পূর্ব নাম আমরা যদি জানি, এই যে পূর্ব নাম, এটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, যে দীনদয়াল পোর্টের পূর্ব নাম কি ছিল? কান্ডালা পোর্ট। কান্ডালা গুজরাট রাজ্যে অবস্থিত, আমরা জানি কান্ডালা গুজরাট রাজ্যে নয়, কান্ডালা পোর্ট আছে, সেটা হচ্ছে বড় মেজর পোর্ট। এখানে প্রায় আমাদের যেসব যে ফুড যেগুলো হয়, সেখান থেকে এগুলো কি আমদানি এবং রপ্তানি করা হয়ে থাকে। এটা কি কেন বিখ্যাত? গ্রিন হাইড্রোজেন হাব, মানে পুরোপুরি যে স্মোক ফ্রি, মানে যে দূষণ মুক্ত হাইড্রোজেন, মানে হাইড্রোজেন কি একটা গ্রিন হাউসের মতো কাজ করে, গ্রিনের মতো কাজ করে, হাউস নয়, মানে পরিবেশের এটা দূষিত কম, তার জন্য এই পোর্টটাকে নির্মাণ করা হচ্ছে, কার দ্বারা? ভারত সরকারের দ্বারা, ঠিক আছে। এটা আমাদের জানা দরকার, ঠিক আছে। এবং আমাদের আরো জানা দরকার যে পন্ডিত দীনদয়াল যে ইনি আছে, ইনার উদ্দেশ্যে একটা দিবস পালিত করা হয় 25 সেপ্টেম্বর সম্ভবত, সেটা অন্তর্দয় দিবস পালন হয়। এটা মনে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, একটা এটা মনে রাখবেন আপনারা। নেক্সট কোশ্চেন যদি আমরা যাই 9 নম্বরে, নমো বায়োডাইভার্সিটি পার্ক রাজস্থান, এটা কি না, বর্তমানে যখন আমরা দেখছি, বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদের বিভিন্ন যেসব স্টেশন, রেলওয়ে স্টেশন বা পার্ক যাই হোক না কেন, দিনের দিন কি হচ্ছে, সবগুলো ডিজিটালাইজেশন দিকে এগোচ্ছে সমস্ত জিনিস। তাই যেসব পার্কগুলো আছে, এগুলো তাদের কি করছে, তারা ডিজিটালাইজেশন, অর্থাৎ নমো পার্ক, নমো বায়োডাইভার্সিটি বলতে কি দূষণমুক্ত একটা পার্ক পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করছে ভারত সরকার, সব দিক থেকেই, ইন্ডাস্ট্রি হোক, কলেজ, স্কুল, বিভিন্ন রকম জায়গাতে। এটা কোথায় হচ্ছে না, রাজস্থানে। ভূপেন্দ্র যাদব, ইনি এটা 5 অক্টোবর, সম্ভবত 5 অক্টোবর 2025 সালে এটা কি করেছিল, ইনোভেশন করেছিল, মানে উদ্বোধন করেছিল, ঠিক আছে। কোথায়? রাজস্থান একটা আলওয়ার বলে একটা জেলা আছে, আলওয়ার জেলায় একটা প্রতাপপুর একটা বাঁধ আছে, ওই বাঁধের কাছাকাছি অঞ্চলে এই পার্কটা গড়ে তুলেছে, ঠিক আছে। নেক্সট যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইপটা টেপা। এই ইপটা টেপা কি? ইপটা টেপা হচ্ছে, আমরা জানি যে অক্টোবর মাসের শুরুতে, ঠিক আছে, অক্টোবর মাসের শুরুতে বা প্রথম দিকে আমাদের যে ইউরোপ ইউনিয়নগুলো আছে, এই ইউরোপ ইউনিয়নগুলো আমাদের জানি আমরা যে ভারত ইউরোপের ইউনিয়নের সদস্য কিন্তু নয়। তাহলে কি হবে না, ভারত সরকারের যেসব অর্থনৈতিক বিনিয়োগ, আমদানি রপ্তানি, বা ভারতের যে অর্থনৈতিক ব্যবস্থা, তারা কিভাবে বিস্তার করবে,
ভারত সরকার এই ইপটার ফুল ফর্ম হচ্ছে ইউরোপিয়ান ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। মানে ইউরোপিয়ান যে দেশগুলো আছে এই দেশগুলোতে ফ্রি ট্রেড মানে মুক্তভাবে মানে বাণিজ্য করতে পারবে। টেপা কি জিনিস? ট্রেড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। তাহলে ট্রেড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট মানে ট্রেড যদি করতে হয় ইকোনমিক মানে অর্থনৈতিক দিক থেকে, তাদের 4টা পার্টনারশিপ আমরা দেশ ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সুইজারল্যান্ড, একটা হচ্ছে নরওয়ে, ঠিক আছে, একটা হচ্ছে আইসল্যান্ড, আর একটা লিস্টেনস্টেইন। এই 4টা দেশে ভারত ফ্রিভাবে বা মুক্তভাবে তাদের বিনিয়োগ করতে পারে এবং তাদের অর্থনৈতিক বিস্তার চালিয়ে যেতে পারে। ঠিক আছে, এটা আমাদের জানা দরকার। প্রায় 10 বিলিয়নের মতো অর্থ বিনিয়োগ করবে ভারত বা করেছে। ঠিক আছে, এবং এটা সদর দপ্তর কোথায়? সদর দপ্তর করা হয়েছে জেনেভাতে। জেনেভা বলতে সুইজারল্যান্ড, এখানে সদর দপ্তর। ঠিক আছে, এটা 1 অক্টোবর থেকে হয়েছে। এটা এস্টাবলিশ হয়েছিল 1960 সাল থেকে। ঠিক আছে, পরবর্তী ভিডিও নেক্সট আমরা আপলোড করব পরবর্তী ভিডিওতে। আরো কিছু আছে যদি, হ্যাঁ আরেকটা বেঁচে গেছে 6 নম্বরটা, সেটা হচ্ছে রাষ্ট্রীয় সেবক সংঘ। এটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। না আমরা জানি যে বর্তমানে আরএসএস একটা বড় সংগঠনের মধ্যে একটা। ঠিক আছে, এটা আরএসএস এস্টাবলিশ হয়েছিল প্রায় 1925 সালে। কে করেছিল? ডক্টর কেশব বলিরাম হার্ডওয়্যার, বালিরাম হার্ডওয়্যার। আমরা জানি যে গান্ধী যুগের সময় 1920 সাল থেকে আমাদের যে ধর্মীয় আন্দোলন ভারতে চলে এসেছে। ঠিক আছে, এই ধর্মীয় আন্দোলনকে রক্ষা করার জন্য এটা আমাদের ভারতে নয়, এর বিদেশেও কিন্তু এর সংগঠন রয়েছে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা জানা দরকার যে এদের প্রায় সেঞ্চুরিয়ান মানে 100 বছর পূর্ণ হয়ে গেল এদের, তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 100 বছর পূর্ণ হয়ে গেছে 1925 আর 2025। এটা খুব গুরুত্বপূর্ণ, তা জানাটা খুবই জরুরি। ঠিক আছে, পরবর্তী ভিডিও আপলোড হবে, আপনারা চ্যানেলে থাকুন।